হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি গাইড। আজকে দেখতেই পাচ্ছ, আজকে টপিক হচ্ছে প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল। এটাকে আমরা দুটো পার্টে কভার করব। আজকে ফার্স্ট পার্টে আমরা প্রোক্যারিওটিক সেল নিয়ে আলোচনা করব অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা ইউক্যারিওটিক সেল নিয়ে আলোচনা করব। কারণ একটা ভিডিওতে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুটো আলোচনা করতে গেলে লেকচার অনেক লম্বা হয়ে যাবে, তাই আমরা এটাকে দুটো পার্টে কভার করব। তো আজকের টপিকে যাওয়ার আগে কিছু জিনিস আমাদের প্রথমে একটু জেনে নেওয়া দরকার। যেমন প্রথমত হচ্ছে যে কোনো অর্গানিজম বা জীব মূলত দু ধরনের। কি? অকোষীয় বা নন সেলুলার আর কোষীয় বা সেলুলার। অকোষীয়র এক্সাম্পল কি? যেমন হচ্ছে ভাইরাস। এরা কোষের মতো আচরণ করে না এবং কোষতত্ত্ব মেনে চলে না। আমরা আগের দিন যেটা পড়েছিলাম আগের ভিডিওতে, কোষতত্ত্ব 1838 এবং 1839-এ স্লেডেন এবং সোয়ানের যে কোষতত্ত্ব, সেই কোষতত্ত্ব এরা ফলো করে না। আর কোষীয় কি? কোষীয় বা সেলুলার এটা হচ্ছে দু রকমের। নাম্বার 1 প্রোক্যারিওটিক সেল and number 2 ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, এবার এই যে প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট, এই যে দুটো নাম, এগুলো এলো কিভাবে? নামগুলোর তো একটা কারণ আছে। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই দুটো শব্দের মধ্যে এদের নামের রহস্য লুকিয়ে আছে। কি না, এই যে প্রো মানে হলো বিফোর বা প্রি, অর্থাৎ আদি, পুরনো। আর ইউ মানে কি? ইউ মানে হচ্ছে ট্রু বা প্রকৃত বা আদর্শ। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই কমন টার্ম হলো ক্যারিওটিক। ক্যারিওটিক শব্দটা কোথা থেকে এসছে? না, ক্যারিওটিক শব্দটা এসছে ক্যারি অন থেকে। ক্যারি অন মানে কি? ক্যারি অন মানে হলো নিউক্লিয়াস। অনেক সময় এটাকে বলা হয় কার্নেল অর সিড। কেন বলা হয়? না, ফলের মধ্যে যেমন বীজ থাকে তেমনি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে মাঝখানে, সেজন্য অনেক সময় নিউক্লিয়াসকে কার্নেল বা সিড বলা হয় বা বীজ বলা হয়। তো প্রো মানে হলো আদি বা পুরনো, ইউ মানে হলো প্রকৃত বা আদর্শ, আর ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস। তাহলে যে সমস্ত কোষের নিউক্লিয়াস আদি নিউক্লিয়াসের প্রকৃতি আদি নিউক্লিয়াস, তারা হলো প্রোক্যারিওটিক। আর যাদের মধ্যে নিউক্লিয়াস হলো প্রকৃত বা আদর্শ নিউক্লিয়াস, তারা হলো ইউক্যারিওটিক। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে সাইজ। প্রোক্যারিওটিক কোষের সাইজ কিরকম? প্রোক্যারিওটিক কোষের হলো 0.1 মাইক্রোমিটার থেকে 5.0 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, অর্থাৎ ব্যাস। এটা প্রোক্যারিওটের সাইজ। আর ইউক্যারিওটিকের সাইজ হচ্ছে 10 মাইক্রোমিটার টু 100 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। তার মানে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের তুলনায় অনেক 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 ছোট। তাহলে আমরা আজকে আলোচনা করব প্রোক্যারিওটিক সেল নিয়ে।
ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওটিক, তো ব্যাকটেরিয়াল সেলে নিজস্ব কোনো নির্দিষ্ট কোনো একটা আকৃতি থাকে না, এরা মূলত 4 ধরনের আকৃতির হয়ে থাকে। কি কি দেখে নেওয়া যাক। এক হচ্ছে গোলাকার, গোলাকার কিরকম, এরকম, এগুলোকে কি বলে, কক্কাস। একটা থাকলে কক্কাস, অনেকগুলো থাকলে কক্কাই। এই গোলাকার বা কক্কাস এগুলো আবার কয়েক রকমের। কি রকম, যেমন এই কক্কাস যদি এরকম পরপর লেগে থেকে একটা চেনের মতো গঠন তৈরি করে, তখন তাকে মানে একটা স্ট্রিপের মতো গঠন তৈরি করে, তখন আমরা এটাকে বলবো স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাসের এক্সাম্পল কিরকম না, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, এটা গলার এক ধরনের রোগ সৃষ্টি করে। বেশ, কক্কাস হলো এক ধরনের স্ট্রেপ্টোকক্কাস। নেক্সট আর একটা কি, এই কক্কাস যখন আঙুরের গোছার মতো লেগে থাকে বা অবস্থান করে, তখন সেটাকে আমরা বলবো স্ট্যাফাইলোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাসের এক্সাম্পল কি, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এর এক ধরনের ক্ষত সৃষ্টি করে। বেশ, নেক্সট কি আর এক ধরনের, যখন এই কক্কাস এককভাবে অবস্থান করে অর্থাৎ একটাই থাকে, তখন তাকে কি বলে না, মাইক্রোকক্কাস বা মোনোকক্কাস। মাইক্রোকক্কাস অথবা মোনোকক্কাস। এক্সাম্পল কিরকম, এক্সাম্পল হতে পারে মাইক্রোকক্কাস ফ্লেভাস। 3 রকম হলো। এরপরে আরেক রকম, যখন এই কক্কাস, দুটো কক্কাস একসাথে অবস্থান করে, তখন সেটাকে বলে, থেকে নামের মধ্যে থেকেই বোঝা যাচ্ছে যে মোনোকক্কাস, মোনো, মোনো মানে একটা, মোনো মানে একটা। ডিপ্লোকক্কাস, ডিপ্লো, ডিপ্লো মানে দুটো, দুটো, ঠিক আছে। তাহলে ডিপ্লোকক্কাস, ডিপ্লোকক্কাস এক্সাম্পল, ডিপ্লোকক্কাস নিউমোনি, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। আরেক রকমের আছে কক্কাস, 1 2 3 4 রকম আরেক রকমের আছে। আরেক রকম কি না, যখন এই কক্কাস একসাথে অনেকগুলো থাকবে, কিন্তু থাকার দরুন তার গঠনটা দেখতে হবে অনেকটা ঘনকের মতো, তখন সেটাকে বলবে সার্সিনি, অর্থাৎ সার্সিনি। এক্সাম্পল কি, সার্সিনি ম্যাক্সিমা। ঠিক আছে, নেক্সট 2 নম্বর, এক তো গেল গোলাকার, 2 হচ্ছে দণ্ডাকার। দণ্ডাকার, দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলে, ব্যাসিলাস। এটা রডের মতো দেখতে, আর অনেকগুলো থাকলে কি বলে, ব্যাসিলি। এটার উদাহরণ কি না, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, অ্যানথ্রাক্স রোগ তৈরি করে।
তাহলে আরেক ধরনের যে ব্যাকটেরিয়া থাকে সেটা হলো কমাকৃতি, অর্থাৎ কমার মতো দেখতে। কিরকম? কমার মতো দেখতে। এদের কি বলে? ভিব্রিও। এক্সাম্পল কি? ভিব্রিও, কলেরি, অর্থাৎ কলেরা রোগ তৈরি করে। আরেক রকমের আছে সেটা হলো পেঁচানো বা স্পাইরাল শেপ। কিরকম? স্পাইরাল শেপড। এর এক্সাম্পল কি? যেমন ট্রিপোনিমা প্যালিডাম, সিফিলিস রোগ সৃষ্টি করে। এই ছিল মোটামুটি ব্যাকটেরিয়ার আকৃতি। ওকে, তাহলে এবার আমরা চলে যাব প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচারে। তাহলে প্রোক্যারিওটিক সেল প্রথমে আর দেখা যাক গঠনের। প্রথমে হলো কোষ পর্দা। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের কোষ পর্দা অনেকটা একই, লাইপোপ্রোটিন দিয়ে তৈরি, প্রভেদক ভেদ্য, সূক্ষ্ম। কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, এই কোষ পর্দা মাঝে মাঝে ভেতর দিকে ভাঁজ হয়ে একটা গঠন তৈরি করে। এই গঠনগুলোকে কি বলে? মেসোজোম। মানে কি? মেসো আর জোম। জোম মানে হলো দ্য বডি, মানে কোনো একটা বস্তু, আর মেসো মানে হলো মাঝখানে বা মধ্যে। এই যে প্লাজমা মেমব্রেনের মাঝখানে একটা গঠন তৈরি হয়েছে, এই জন্য এটার নাম মেসোজোম। এ তো গেল কোষ পর্দা। নেক্সট যেটা, সেটা হলো প্রোক্যারিওটিক সেলে কোষ প্রাচীর থাকবেই থাকবে, কিন্তু ইউক্যারিওটিক সেলে কোষ প্রাচীর থাকতেও পারে, না থাকতেও পারে। ইউক্যারিওটিক সেলে কোষ প্রাচীর থাকবে কি থাকবে না সেটা নির্ভর করছে সেলটা কিসের, তার উপর ডিপেন্ড করছে যে তার কোষ প্রাচীর থাকবে কি থাকবে না। যেমন ইউক্যারিওটিক সেল যদি অ্যানিমাল সেল হয় বা প্রাণী কোষ হয়, তাহলে কোনোভাবেই কোষ প্রাচীর থাকবে না। সেই ইউক্যারিওটিক সেল যদি উদ্ভিদ কোষ হয়, তাহলে অবশ্যই কোষ প্রাচীর থাকবে। তাহলে প্রোক্যারিওটিক সেলের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? প্রোক্যারিওটিক সেলের কোষ প্রাচীর তৈরি হলো, এটা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? না পেপটাইড ও গ্লাইকান। পেপটাইডো গ্লাইকান এটা কি? এটা এক রকমের পলিস্যাকারাইড, এক রকমের পলিস্যাকারাইড। তাহলে প্রথমে পেপটাইড ও গ্লাইকান, এই নামটা কেন? না পেপটাইড এই কথাটা ইউজ হয় প্রোটিনের জন্য, আর গ্লাইকান কথাটা ইউজ হয় কার্বোহাইড্রেটের জন্য। আর এই পলিস্যাকারাইড হলো এক ধরনের কার্বোহাইড্রেট। আমরা জানি 3 ধরনের কার্বোহাইড্রেট হয়, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। অনেকগুলো মনোস্যাকারাইড পরপর
একসাথে যুক্ত হয়ে তৈরি করে পলিস্যাকারাইড। তো পেপটাইড গ্লাইকান হলো এক ধরনের পলিস্যাকারাইড। এবার একটা বিশেষ পার্ট প্রোক্যারিওটিক সেলের বা স্ট্রাকচারাল পার্ট, যেটা ইউক্যারিওটিক সেলে কোনো মতেই থাকে না, সেটা হলো দ্য আউটার মোস্ট লেয়ার, অর্থাৎ প্রোক্যারিওটিক সেলের একদম বাইরের লেয়ার। এই যে লেয়ারটা, এটা ইউক্যারিওটিক সেলে একেবারেই থাকবে না। এটা কার্বোহাইড্রেটের তৈরি। এটাকে কি বলে? গ্লাইকোক্যালিক্স। এটাকে বলে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স যদি শক্ত হয় বা হার্ড হয়, সেটাকে আমরা বলবো ক্যাপসিউল। আর যদি একটু চটচটে ধরনের পিচ্ছিল হয়, তাহলে এটাকে বলবো আমরা স্লাইম লেয়ার। এই ক্যাপসিউল যুক্ত যে ব্যাকটেরিয়াগুলো সংক্রামক বা ইনফেকশাস, অর্থাৎ এদের থেকে রোগটা ছড়ায়। 4 নম্বর কি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ। জেনেটিক পদার্থ অর্থাৎ ডিএনএ। তো আমরা জানি যেহেতু প্রোক্যারিওটের কোনো সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস যদি না, নিউক্লিয়াস কেন, কোনো পর্দাঘেরা কোষীয় অঙ্গাণুই থাকে না। ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু সমস্ত পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া বাইরে দুটো পর্দা, নিউক্লিয়াস বাইরে দুটো পর্দা, লাইসোজোম একটা পর্দা। ইউক্যারিওটিকের ক্ষেত্রে পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু থাকে, কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোনো পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না। সুতরাং নিউক্লিয়াসও পর্দাঘেরা নিউক্লিয়াস বা সুসংগঠিত নিউক্লিয়াসও থাকে না। তাহলে নিউক্লিয়াস যদি না থাকে, আমরা তো জানি ক্রোমোজোম বা ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে, এখানে তো কোনো সংগঠিত নিউক্লিয়াস নেই, পর্দাঘেরা নিউক্লিয়াস নেই, তাহলে ডিএনএটা কোথায় গেল? কারণ ডিএনএ তো থাকতেই হবে, তাহলে ডিএনএটা কোথায় গেল? না, এদের ক্ষেত্রে ডিএনএটা এরকম আলগা অবস্থায় থাকে এবং অত্যন্ত পেঁচানো অবস্থায় থাকে। অবশ্যই ডিএনএটা দ্বিতন্ত্রী, এরকম অবস্থায় থাকে, একদম খোলা আলগা পড়ে আছে। তো যে স্থানটায় বা যে রিজিনটায় এই কোষের মধ্যে যে অংশটাতে এই ডিএনএটা অবস্থান করছে বা আছে, সেই রিজনটা বা সেই স্থানটাকে বলে নিউক্লিয়েড। সেই স্থানটাকে কি বলে? নিউক্লিয়েড। এবার এখানে একটা কথা জেনে নেওয়া যাক যে নিউক্লিয়েড অর্থাৎ এই অয়েড শব্দটার মানেই হচ্ছে মতো বা লাইক। নিউক্লিয়েড অর্থাৎ নিউক্লিয়াসের মতো। ঠিক একইভাবে যেমন বলে হিউম্যানয়েড, হিউম্যানের মতো, যেমন সিম্প্যাঞ্জি, মানুষ নয় কিন্তু মানুষের মতো। তাহলে যে স্থানটাতে অবস্থান করছে সেটা হচ্ছে নিউক্লিয়েড। এতেও প্রোটিন থাকে, ইউক্যারিওটিক ক্রোমোজোমেও কিন্তু প্রোটিন থাকে, কিন্তু সেখানে কি প্রোটিন থাকে? আমাদের মানুষের ক্ষেত্রে থাকে হিস্টোন প্রোটিন। এখানে প্রোটিন থাকে কিন্তু সেটা হিস্টোন প্রোটিন নয়। ঠিক আছে। প্রোক্যারিওটিক সেলে এই যে ডিএনএ অর্থাৎ নিউক্লিয়েড ছাড়াও কিন্তু আরও কিছু জেনেটিক বস্তু পাওয়া যায়, কোষের সাইটোপ্লাজমে থাকে। এগুলোকে কি বলে? এগুলোকে বলে প্লাজমিড। এরা অটোনোমাসলি রেপ্লিকেট করতে পারে, অর্থাৎ স্বাধীনভাবে এরা কিন্তু বিভাজিত হতে পারে। এই কোষের ডিএনএর ক্রোমোজোম বিভাজনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এরা নিজেরাই বিভাজিত হতে পারে। তো এই যে এক্সট্রা পার্ট, এটা ছাড়াও যে ডিএনএ থাকে, ডিএনএ বা জেনেটিক পার্ট থাকে, সেটাকে আমরা বলছি প্লাজমিড। প্লাজমিড কোষে একটাও থাকতে পারে, 100টাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে। এবার ডিএনএ থেকে আরএনএ হবে, আরএনএ থেকে প্রোটিন, এটাই নিয়ম। ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয় না, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে দ্বি-একক পর্দাবেষ্টিত নিউক্লিয়াস থাকে, তার মধ্যে এগুলো ক্রোমোজোম থাকে, দণ্ডাকার ক্রোমোজোম, আমাদের মানুষের ক্রোমোজোম থাকে। এখান থেকে আরএনএ তৈরি হলো, আরএনএ বাইরে এলো, তার মডিফিকেশন হলো, তারপর পরবর্তী প্রসেসে গেল। এখানে
আরএনএ তৈরি হতে শুরু করেছে, এখনো পুরো তৈরিও হয়নি, তখন এই টেল এন্ডে একটা অর্গানেলি এসে যুক্ত হয়। সেই অর্গানেলিটা হচ্ছে রাইবোজোম। এর রাইবোজোম 70S প্রকৃতির। এর দুটো সাব ইউনিট আছে বা অধ একক আছে, 50S 30S। এবার তোমরা বলবে 50 আর 30 তো 80 হয়, তাহলে 70S কি করে হচ্ছে? এখানে অ্যাডিশনের কোনো ব্যাপার নেই, এটা মনে রাখতে হবে। এটাই হয় যে 50S আর 30S দুটো অধ একক, এটা বড় এটা ছোট, এই দুটো মিলে রাইবোজোম তৈরি করছে 70S প্রোক্যারিওটিকে। ইউক্যারিওটিক সেলের রাইবোজোম হলো 80S। ঠিক আছে, এসটা কি হলো ভেদবার্জ ইউনিট, অর্থাৎ ভেদবার্গ একক। ভেদবার্গ তো এই রাইবোজোমের যে দুটো অধ একক বা সাব ইউনিট আমরা দেখলাম, একটা বড় একটা ছোট, এরা কিন্তু কখনো একসাথে থাকে না। এটা দেখতে অনেকটা কিরকম হয়, এটা বড় ইউনিট, এটা ছোট ইউনিট, এরা কিন্তু কখনো একসাথে থাকে না। হয়তো একটা এখানে পড়ে আছে, ছোটটা এখানে পড়ে আছে, বড়টা এখানে পড়ে আছে, ছোটটা এখানে পড়ে আছে। কিন্তু এখানে যখন আসে টেল এন্ডে, আরএনএ তৈরি হওয়ার পূর্বেই, তখন এরা কিন্তু একসাথে হয়ে যায়, অর্থাৎ ছোট ছোট এরকম যুক্ত হতে থাকে। এই যে পরপর পরপর রাইবোজোম যুক্ত হচ্ছে, এই গঠনটাকে বলছে পলিরাইবোজোম বা পলিজোম। পলিজোম কিন্তু শুধুমাত্র প্রোক্যারিওটেই দেখা যায়, ইউক্যারিওটিক সেলে কিন্তু দেখা যায় না। ঠিক আছে, নেক্সট যে স্ট্রাকচার সেটা হচ্ছে ক্লোরোবিয়াম। এটা রাইবোজোমের থেকে একটু বড়, রাইবোজোমের থেকে দেখতে একটু বড়, এটাকে বলে ক্লোরোবিয়াম। ক্লোরোবিয়াম ভেসিকলস, ভেসিকলস মানে তরল পদার্থপূর্ণ থলির মতো। এগুলো সাধারণত সালফার ব্যাকটেরিয়াতে দেখা যায়। ঠিক আছে, বেশ। এরপর এলো পিলি বা ফিমব্রি। পিলি বা ফিমব্রি কোনগুলো? না তো প্রোক্যারিওটিক সেলের একদম বাইরের যে আবরণ, তার গায়ে এরকম অনেকগুলো হেয়ার লাইক স্ট্রাকচার, অর্থাৎ চুলের মতো গঠন দেখতে পাওয়া যায়। এগুলোকে কি বলে? পিলি বা ফিমব্রি। পিলি কিসে হেল্প করে? না, পিলি এই প্রোক্যারিওটিক সেলকে বা ব্যাকটেরিয়াল সেলকে কোনো পাথরের সাথে আটকে থাকতে সাহায্য করে, বা অন্য ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হতে বা আবদ্ধ হতে সাহায্য করে। ঠিক আছে, এবার আর একটা যে গঠন দেখা যায় ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফ্ল্যাজেলা। হলো ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলা মুভমেন্টে সাহায্য করে। ফ্ল্যাজেলের আবার তিনটে অংশ, কি কি? এক, বেসাল বডি। ফ্ল্যাজেলা বেসিক্যালি দেখতে কিরকম? এইটা হলো বেসাল বডি। এটা হলো হুক, এর সেকেন্ড পার্ট হলো হুক, আর তিনটে হচ্ছে, 3 নম্বরটা হলো ফিলামেন্ট, অর্থাৎ এইটা হলো ফিলামেন্ট। এই হলো ফ্ল্যাজেলার স্ট্রাকচার।
যেটা আসে সেটা হচ্ছে যে প্রোক্যারিওটিক সেল ও ব্যাকটেরিয়াল সেলের সঞ্চিত খাদ্য। এরা সঞ্চিত খাদ্য হিসেবে রাখে ভলিউটিন দানা, গ্লাইকোজেন দানা, প্রোটিনের কেলাস, লাইপোপ্রোটিন দানা এইসব। তো এই ছিল মোটামুটি প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার, তার বৈশিষ্ট্য। তাহলে এবার শেষে প্রোক্যারিওটিক কোষের এক ঝলকে কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। কি? 1 নম্বর, সাইজে খুব ছোট। হলো। 2 নম্বর, কোনো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলই থাকে না, অর্থাৎ পর্দা ঘেরা কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। তিন নম্বর, কোনো প্রপার নিউক্লিয়াস থাকে না। চার নম্বর হচ্ছে ইউনিসেলুলার, অর্থাৎ এককোষী হয়। হলো। আর ডিএনএ সাইটোপ্লাজমে থাকে। তো এই ছিল প্রোক্যারিওটিক কোষের গঠন ও বৈশিষ্ট্য। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ইউক্যারিওটিক সেল নিয়ে। ওকে, থ্যাংক ইউ।